ছাত্র রাজনীতি কি একটা দেশের ভাগ্য বদলে দিতে পারে? ছাত্ররা হেঁটেছিল 52 সালে ভাষার জন্য, হেঁটেছিল 1971 সালে স্বাধীনতার জন্য, হেঁটেছিল 1990 সালে স্বৈরাচারের বিরুদ্ধে। তাহলে প্রশ্ন হলো, ছাত্র রাজনীতি কি প্রতিবার একই শক্তি, একই ধারাবাহিকতা, নাকি প্রতিবার নতুন করে জন্ম নেয়? যে ছাত্রলীগ ৭৬ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ছাত্র সংগঠন ছিল, সেটা কিভাবে রাতারাতি নিষিদ্ধ হয়ে গেল? আর যে নতুন ছাত্র সংগঠনগুলো এই শূন্যস্থান পূরণ করার জন্য ছিল, তারা কি আদৌ সেটা পূরণ করতে পেরেছে? উত্তরটা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ না। এই গল্পের শুরুটা কোথায়? চলুন ফিরে যাই ৭৬ বছর আগে। 1948 সালের 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তরুণ শেখ মুজিবুর রহমান আর তার সহযোদ্ধারা প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, পরবর্তীতে যেটা হয়ে ওঠে বাংলাদেশ ছাত্রলীগ। যেমন একটা পরিবারের প্রথম সন্তান পরিবারের সব দায়িত্ব কাঁধে নেয়, ছাত্রলীগও ঠিক তেমনি জন্ম থেকেই রাষ্ট্র গঠনের লড়াইয়ে কেন্দ্রে ছিল। মাত্র 4 বছরের মাথায় 1952 সালে এই সংগঠনের নেতাকর্মীরাই ভাষা আন্দোলনের অগ্রভাগে ছিলেন। 1976-এর 6 দফা আন্দোলনে, 71-এর মুক্তিযুদ্ধের প্রতিটি বড় মুহূর্তে ছাত্রলীগের নাম উঠে আসে। শেখ মুজিবুর রহমান নিজে বলতেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। কিন্তু একটা প্রশ্ন এখানেই তৈরি হয়, যে সংগঠন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে জন্ম নিয়েছিল, সেই একই সংগঠন কিভাবে পরে সবচেয়ে পরিণত হলো? উত্তরটা লুকিয়ে আছে পরের কয়েক দশকে। ইতিহাসের চাকা কি একটি বাঁকে থমকে গিয়েছিল? 1990 সালে স্বৈরাচার এরশাদের পতনেও ছাত্র আন্দোলন কেন্দ্রীয় ভূমিকা রাখে। তখন ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ প্রায় সব ছাত্র সংগঠন একজোট হয়ে রাজপথে নামে। এটা ছিল শেষবার যখন ছাত্র রাজনীতি একটা অভিন্ন লক্ষ্যে কাজ করেছিল। বাংলাদেশ ছাত্র আন্দোলনের ইতিহাস নিয়ে আরও বিস্তারিত জানতে ডক্টর মোহাম্মদ হান্নানের এই বইটি পড়তে পারেন। বইটির লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে। এরপর থেকে চিত্রটা বদলাতে থাকে। প্রতিটা প্রধান রাজনৈতিক দলের নিজস্ব ছাত্র সংগঠন হয়ে ওঠে তার ক্ষমতার হাতিয়ার। এই প্যাটার্নটা এক দলের না। তারপর আসে 2024 সাল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, সেটা কয়েক সপ্তাহের মধ্যেই রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। সবচেয়ে বড় রহস্যটা এখনও বলিনি, কারণ যে সংগঠন ৭৬ বছর টিকে ছিল, সেটা যেভাবে বহিষ্কার হলো আর তারপর যেভাবে খালি জায়গাটা পূরণ হলো, তার মধ্যে একটা টুইস্ট আছে, যেটা খুব কম মানুষ প্রত্যাশা করেছিল। তাহলে ঠিক কী ঘটেছিল সেই রাতে, যা সব বদলে দিল? 5 আগস্ট 2024-এ সরকার পতনের প্রায় আড়াই মাস পর 23 অক্টোবর 2024 রাতে অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 ধারার ক্ষমতা বলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এটা আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দেওয়া চূড়ান্ত সময়সীমার একদিনের মাথায়। ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেন এই সিদ্ধান্তকে অবৈধ সরকারের সিদ্ধান্ত বলে প্রত্যাখ্যান করেন এবং জানান সংগঠনের কার্যক্রম চলবে। কিন্তু আইনি বাস্তবতায় ৭৬ বছরে এই সংগঠন এক রাতের মধ্যেই আনুষ্ঠানিকভাবে অস্তিত্বহীন হয়ে যায়। আর এখানে ইতিহাসের একটা আইরনি লুকিয়ে আছে। এই সাদ্দাম হোসেন নিজেই একসময় ছিলেন ঢাকসুর ইতিহাসের সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী। 2019 সালের ঢাকসু নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক বা এজিএস পদে 15,301 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, যা সেই নির্বাচনের সব প্রার্থীর মধ্যে সর্বোচ্চ এবং ঢাকসু ইতিহাসের রেকর্ড ভোট। যে ছাত্র সংসদে তিনি একদিন রেকর্ড গড়েছিলেন, 6 বছর পরে সেই একই ছাত্র সংসদে তার সংগঠন একদম অনুপস্থিত ছিল। তাদেরকে ভোট করতে দেওয়া হয়নি। একবার চিন্তা করুন, যে সংগঠন এই বাংলাদেশ সৃষ্টির লগ্নে তৈরি হয়েছিল, বাংলাদেশের জন্য মেধা শ্রম দিয়েছে, তাকে ভোট করতে দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, এই বিশাল শূন্যস্থান পূরণ করবে কে? সবচেয়ে স্বাভাবিক অনুমান ছিল যে ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, তারাই ক্যাম্পাস রাজনীতির নতুন মুখ হবে। ফেব্রুয়ারি 2025-এ সে আন্দোলনের নেতারা নাহিদ ইসলামের নেতৃত্বে গঠন করেন জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। এটা ছিল বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল যা সম্পূর্ণভাবে ছাত্র নেতৃত্বে গঠিত হয়েছিল। কিন্তু আসল পরীক্ষা হয় 2025 সালের সেপ্টেম্বরে। 6 বছর পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকসু নির্বাচন। আর ফলাফল
ফলাফল অনেককে অবাক করে দেয়। ভিপি পদে জয়ী হন ছাত্র শিবির সমর্থিত প্রার্থী আবু সাদিক প্রায় 14,000 ভোট পেয়ে, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী মাত্র 5,500 ভোট পান। জিএস পদে জয়ী হন শিবির সমর্থিত প্রার্থী। অভিযোগ রয়েছে ভিপি এবং জিএস দুজনেই আগে ছাত্রলীগ করত, পরবর্তীতে দেখা যায় তারা গোপন শিবির ছিল। তাদের ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে ছবিও রয়েছে। এনসিপি ঘনিষ্ঠ ছাত্র সংগঠন, যেটা পরে নাম বদলে হয় ছাত্র শক্তি, প্রধান পদগুলোতে উল্লেখযোগ্য ফল করতে পারেননি। নতুন ছাত্র রাজনীতি যতটা নতুন মনে হয়েছিল, ফলাফল ততটা নতুন হয়নি। অন্যদিকে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ছাত্রদলের বিভিন্ন স্থানীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, এমনকি ধর্ষণের মতন গুরুতর একাধিক অভিযোগ উঠে এসেছে। এখন প্রশ্ন হলো, আসলে ছাত্র রাজনীতি আমাদের জন্য কি প্রেক্ষাপট তৈরি করেছে? প্রথমত, এটা দেখায় যে ক্ষমতার শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না। এটা সবসময় সবচেয়ে সংগঠিত শক্তি দিয়ে পূরণ হয়, সবচেয়ে নতুন বা জনপ্রিয় শক্তি দিয়ে না। যেমন গ্রামের কৃষক জমি ফেলে রাখলে আগাছা জন্মায়, ঠিক তেমনি রাজনীতির জমিও ফাঁকা থাকে না, কেউ না কেউ সেটা দখল করে নেয়। এই সংগঠিত শক্তির জয় বিষয়টা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বিডি নিউজ 24কে বলেছেন, ঢাকসুর ফলাফলে সবচেয়ে বড় প্রভাব রেখেছে প্রার্থীদের সুসংগঠিত নেটওয়ার্ক আর পরিকল্পিত কৌশল। এখানে একটা বিতর্কিত বিষয়ও আছে। আন্দোলনের প্রথম দিকে ক্যাম্পাসে যারা সামনের সারির মুখ হয়ে এসেছিলেন, তাদের অনেকেই তখন প্রকাশ্যে বলেছিলেন ক্যাম্পাসে কোনো দলীয় ছাত্র রাজনীতি তারা চান না। পরবর্তীতে দেখা যায় তাদের একটা অংশ আসলে ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলেন। সমালোচকদের অভিযোগ, শুরু সেই রাজনীতিমুক্ত ক্যাম্পাস অবস্থানটা আসলে একটা কৌশল ছিল, প্রকৃত রাজনৈতিক পরিচয় আড়াল করার জন্য। দ্বিতীয়ত, এটা প্রশ্ন তোলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সত্যি শেষ হয়েছে কিনা। লেজুর ভিত্তিক মানে সহজ কথায় যে ছাত্র সংগঠন নিজে সিদ্ধান্ত নেয় না, বরং তার মূল রাজনৈতিক দলের নির্দেশেই চলে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু ছাত্রদল আর ছাত্র শিবির দুটোই এখনও তাদের মূল দল বিএনপি আর জামাতের সাথে সরাসরি সম্পৃক্ত। ঢাকসুতে যে লড়াই হয়েছে সেটা আসলে পুরনো প্যাটার্নের ভেতরেই নতুন খেলোয়াড়দের লড়াই, সম্পূর্ণ নতুন কোনো প্যাটার্ন না। তৃতীয়ত, এনসিপির জন্য এই ফলাফল একটা সতর্কবার্তা। রাজপথের আন্দোলন সংগঠিত করা আর প্রাতিষ্ঠানিক নির্বাচনে সাংগঠনিক শক্তি দেখানো দুটো সম্পূর্ণ আলাদা চ্যালেঞ্জ। একটা ঘরে আগুন লাগিয়ে পরে নেভানো আর একটা ঘর নতুন করে গোছানো, দুটোতেই দক্ষতা লাগে, কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের দক্ষতা। যে তরুণরা সরকার ফেলে দিতে পেরেছিল, তারাই যখন ভোটের মাঠে নামলো, দেখা গেল দশকের পর দশক ধরে সংগঠিত থাকা একটা পুরনো নেটওয়ার্কের সাথে প্রতিযোগিতা করা সহজ না। সাধারণ মানুষের জন্য এর মানে হলো ক্যাম্পাস রাজনীতি এখন একটা যুদ্ধক্ষেত্র। শুধু যোদ্ধারা বদলেছে। যে অভিভাবক তার সন্তানকে নিরাপদ ক্যাম্পাসে পাঠাতে চান, তার জন্য প্রশ্নটা এখনও একই, নতুন শক্তি কি পুরনো সহিংসতার প্যাটার্ন এড়াতে পারবে? এখানে একটা গুরুত্বপূর্ণ ভিন্ন মতো উল্লেখ করা দরকার। কিছু মহল, বিশেষত আওয়ামী লীগ ঘনিষ্ঠরা মনে করেন এই পুরো আন্দোলন ছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পরিকল্পিত ক্ষমতা দখলের একটা কৌশল। অন্যদিকে আন্দোলনের সময় ছাত্রলীগ বারবার দাবি করেছিল যে এই আন্দোলনের প্রকৃত নিয়ন্ত্রণ আসলে ছাত্র শিবির ও ছাত্রদলের হাতে। আপনি জানেন সাধারণ শিক্ষার্থী ছাত্রদলের কর্মী, আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো স্ট্রাইকের কর্মী, শিবিরের কর্মী। এই দাবির সবচাইতে জোরালো সমর্থন এসেছে খোদ সংশ্লিষ্ট নেতাদের নিজেদের বক্তব্য থেকে। ছাত্রদল ও ছাত্র শিবিরের শীর্ষ নেতারা বিভিন্ন সময় প্রকাশ্যে বক্তব্যে স্বীকার করেছেন যে আন্দোলনের সময় তাদের সংগঠনের সক্রিয় ভূমিকা ছিল। মহানগর, জেলা, উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছিল। এক্ষেত্রে আমরা যেটি করেছিলাম যে কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে আমরা লেয়ার ভিত্তিক এবং রিজন ভিত্তিক ভাগ করে দিয়েছিলাম এবং সকলে সেই তত্ত্বাবধান এবং সমন্বয়ের মাধ্যমে আন্দোলনটি আবার নতুন মাত্রা পেয়েছিল। 7 জুলাই 8 জুলাই বাংলা ব্লকেট করা হলো, শাহবাগ অবরোধ করা হলো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের একক নির্দেশনায় ছাত্রদল সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। এই দুই বিপরীত অবস্থান, একদিকে আওয়ামী লীগের পরিকল্পিত ষড়যন্ত্র তত্ত্ব, অন্যদিকে ছাত্রদল শিবিরের নিজস্ব ভূমিকা স্বীকার। দর্শক নিজেই দুই পক্ষের বক্তব্য বিচার করে নিজের সিদ্ধান্ত নেবেন আশা করছি। তাহলে শুরুর প্রশ্নে ফিরি, ছাত্র রাজনীতি কি একই শক্তি নাকি প্রতিবার নতুন জন্ম নেয়? উত্তরটা হলো দুটোই সত্য। মুখ বদলায়, সংগঠনের নাম বদলায়, কিন্তু প্যাটার্নটা থেকে যায় একই। ব্রিটিশ উপন্যাসিক
মার্ক টুয়েন এই সম্পর্কে বহুল প্রচলিত একটা কথা আছে, ইতিহাস নিজেকে হুবহু পুনরাবৃত্তি করে না, কিন্তু একই সুরে বাজে। বাংলাদেশের ছাত্র রাজনীতির ৭৬ বছরের এই যাত্রা যেন একই কথারই প্রতিফলন। ইতিহাসের পাতায় যে সংগঠনটির কথা বারবার এসেছে, সেই সংগঠনটি এখন নিষিদ্ধ। তাহলে সেই সংগঠনটার ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। সেই ইতিহাসগুলোর বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।